এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন। আমি যদি দিল্লির সাংবাদিক হইতাম, ভারতীয় মিডিয়ার, আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায়া আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে, কি করতেছে, তার লোকগুলি এখানে ঘুরে বেড়াইতেছে। আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায়, সেই পার্কে ঘুরে বেড়ায়। এগুলি না রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার? ওয়েল, একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয়। তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই। এর দুটো ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার, যেটা আপনি প্রথমে বললেন, যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনার গতিবিধি আসলে ট্র্যাক করবার। কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন, এবং শুধু তো মুসলিম নয়, আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন, রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে, 6 বছর 7 বছরের, সে মারা গিয়েছে। হৃদয়চন্দ্র তরুয়া বলে একজন, তিনি প্রাণ দিয়েছেন। এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে, তাকে আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয়, সেটা বোধহয় আমাদের দেশের জন্য আচ্ছা খুব একটা সুবিধাজনক বিষয় হবে না। আচ্ছা অর্ক, আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোন মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে? সে কি আমার তো আশা করে মনে যে হয়, ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব? আসলে আসলে আমার মনে হয় যে, আমি কেউ এটা ভাবেন কিনা খালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু আমার মনে হয় দুটো বিষয়। একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি, সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয়। এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, আমাদের অবশ্যই বাংলাদেশের, শ্রীলঙ্কার, নেপালের, ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত, অথবা হতে পারেন তিনি একজন শয়তান, কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয়, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন। আমরা যারা ভারতের জনগণ, আমরা যারা ট্যাক্স ট্যাক্স দিই, আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি, কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি, বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি, বিপক্ষে অবস্থান নিতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময়, এত অর্থ, এত এনার্জি, এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট হচ্ছে। ভাজরি, আমি আপনার আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন। আমি জুলকারনাইনকেও একটু জানতে চাইবো যে ভাদুরী যেরকম পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায়, এটা সম্পর্কে তার মতামত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা, তারাও কি আপনার মতো ভাবেন, নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন, একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনেও বসে থাকতে পারবেন, এবং জুলকারনাইন সাহেব সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন, তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন, মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন? আসলে খালেদ ভাই, এই আবারও আমি আবার আপনাকে বলছি, একদম যেটা দিয়ে শুরু করেছিলাম, কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয়। আমি জুলকারনাইন সাহের ভাইকেও বলছি, যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো, আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায়। একটা গান, একটা আস্ত গান, যেটা কিন্তু তৈরি হয়েছিল, এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন, আপনারা প্রত্যেকেই তাকে চেনেন, সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন। কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে, এরকম ভাবে বলাটা, মানে আমি তো ভারতের লোক। কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে? আমরা তো আসলে ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিক টিভির জুলকারনাইনের প্রিয় ময়ূককে দিয়ে,
কিন্তু আমার আসলে প্রিয় না ভাই, আমার প্রিয় না, আপনি আমাকে বুঝতে পারেন। আমি এখন পর্যন্ত রিপাবলিক টিভির 1 মিনিট দেখি নাই। এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটাও আমার মনে হয় না। 1 মিনিটও দেখি নাই আমি। মানে ভারতের লোকজন, মানে আপনার মতো লোক কতজন অর্ক, আর মোদির মতো বা ময়ূকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক, অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে? এরকম জরিপ তো করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত। আমি আমার দেশের মানুষের শুভবুদ্ধির ওপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল। এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে। এবং আমি আপনাকে বলি, আপনারা নিশ্চয়ই জানেন, যখন এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে তখন খোদ কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে। কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ, তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। ডেফিনেটলি সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার যেমন দায়, আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না, বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে না, এগুলো আবার বলা যায় বলে আমি মনে করি। ভাদুরী, আপনি যদি খেয়াল করেন, জনাব খানও কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যেরকম কোনো ঘটনা ঘটেন নাই, কিন্তু উনি যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকার হন, সেটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছেন। সেরকম অনেক মুসলমানরা এটার মধ্যে শিকার হয়েছে, তিনি এটি সমর্থন করেন নাই। কিন্তু এইটাকে সংখ্যালঘুর উপর হামলা এই নাম দেওয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি। আমি 1 মিনিটের সময় নিচ্ছি। হ্যাঁ, না ঠিকই, একদমই। আবার এটাও ঠিক, যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো তারপরে চট্টগ্রামে যে প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে এবং অভ্যুত্থানের পক্ষে থাকা একজন হিন্দু ছাত্রনেতাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয়, একজন আইনজীবীর নামে মামলা। এই খবরগুলো আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না, এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন। কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপজ্জনক, এমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা। শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মেইন স্ট্রিম মিডিয়াকে নিয়ে, হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে যখন পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে, 2021 সালের কথা আমি বলছি, বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে, এই সময় কিন্তু এখন যারা ভারতীয় ফার রাইট অতি দক্ষিণপন্থীরা বা অন্যান্য মানুষজন যারা খুব সোচ্চার হয়ে উঠেছেন, তারা সেই সময় সোচ্চার ছিলেন না। আমরা আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে, বিভাজনের বিরুদ্ধে, এটা আমাদের যন্ত্রণার জায়গা। আমরা মনে করি ডেফিনেটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে, এমন নয় যেটা শেখ হাসিনার সময় ছিল না। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশের ফার রাইট, মূলত ফার রাইট, তারা শেখ হাসিনার সময় হওয়া সংখ্যালঘু নির্যাতন নিয়ে কার্যত মুখে কুলুপ না, সেটা তো যখন যেভাবে সুবিধা, খুব বিশ্বাসযোগ্য হচ্ছে না। যখন যেভাবে সুবিধা সেটা বলে।